জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা জন্যই বাস্তবায়ন করতে চাই, কারণ জুলাই বিপ্লব 1905 সালের বঙ্গভঙ্গকে ধারণ করে, জুলাই বিপ্লব 1921 সালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপটকে ধারণ করে, জুলাই বিপ্লব 1947 সালে বাংলাদেশের স্বাধীন জাতিসত্তা গঠনের অভিপ্রায়কে ধারণ করে, জুলাই বিপ্লব 71-এর মুক্তিযুদ্ধকে ধারণ করে, জুলাই বিপ্লব 2013 সালের স্বপ্নর চেতনাকে ধারণ করে, জুলাই বিপ্লব 2024 সালের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে ধারণ করে। বিশেষ করে যুবকদেরকে অনুরোধ করব, তৈরি হন। বলবেন আর কতবার জীবন দেব? দেশের জন্য যতবার প্রয়োজন, আমিও তোমাদের কাতারে দাঁড়িয়ে বলছি, আমিও যুবক, জীবন দিতেই থাকবো। বিড়ালের মতো বাঁচতে চাই না, শত বৎসর, হাজার বছর, সিংহের মতো বাঁচতে চাই 1 সেকেন্ড। এর মাঝে আর কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, সব কিছুকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ছাত্রের জায়গায় ছাত্র আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। যুবর জায়গায় যুব ঠিকই আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। এই গুপ্ত 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 শব্দ বলে বাংলাদেশের জাতিকে দ্বিধা বিভক্ত করলো কে? আমি জানতে চাই, কে সেই ব্যক্তি যিনি গুপ্ত গুপ্ত বলে আমাদের মধ্যেই দ্বিধা ছড়িয়ে দিল? আমরা সংসদে আছি জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট বাস্তবায়নের পক্ষে কথা বলার জন্য, আর রাজপথে আছেন আল্লামা মামুনুল হক সহ নাসিরউদ্দিন পাটোয়ারীরা। ইনশাআল্লাহ আমরা একত্রে আছি। যদি সময় মতো দাবি আদায় না হয়, সংসদ এবং রাজপথ একাকার হয়ে যাবে। তাই আমরা ক্ষমতার জন্য আমরা জাতীয় সংসদে যাই নাই। এরকম ক্ষমতা তো আমাদের পূর্বপুরুষের ছিল। আমরা এরকম ক্ষমতার মসনদে বসার জন্য, আমরা ক্ষমতার মসনদে বসার জন্য জাতীয় সংসদে যাইনি। আমরা এদেশের মানুষের কণ্ঠ হয়ে কথা বলার জন্য জাতীয় সংসদে গিয়েছি। এজন্য যতদিন আমাদের কথাগুলো যতদিন রায় না হবে, আমাদের দাবিগুলো যতদিন পূরণ করা না হবে, আমাদের আন্দোলন চলতে থাকবে। আমরা হুঁশিয়ার করছি, আমরা সাবধান করছি, আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, যেই জমিনে শহীদদের রক্ত ঝরেছে সেই জমিনে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। আর যারা শহীদদের সাথে গাদ্দারি করবে, শহীদদের সাথে যারা প্রতারণা করবে, তারা ধুলোর সাথে মিশে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি সর্বপ্রথম এই বাংলাদেশে গণভোট কায়েম করেছিলেন। আজকে আপনারা সেই গণভোটের বিরুদ্ধাচরণ করছেন। আপনারা শুধুমাত্র গণভোটের বিরুদ্ধাচরণ করছেন না, মূলত বিএনপির জন্ম যেই গণভোটের মধ্য দিয়ে, আপনারা তো নিজেদের জন্মকেই অস্বীকার করছেন। আল্লামা মামুনুল হককে তারা ভয় পায় বলেই পার্লামেন্টে ঢুকতে দেয় না। আল্লামা মামুনুল হক পার্লামেন্ট থেকে রাজপথে আরো শক্তিশালী হবে ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সম্মানিত আলেম ওলামা, আসাতেজায়ে কেরাম, যারা আজকে এই পদে উপস্থিত হয়েছেন, আরো উপস্থিত হয়েছেন, এই বর্তমান সংকটে যারা আমাদেরকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মুক্তির সংগ্রামকে সেই 71 সাল থেকে শুরু করে শহীদরা যে পথ আমাদেরকে দেখিয়েছিলেন, 47-এ যে শহীদরা আমাদেরকে পথ দেখিয়েছিলেন, 24-এ শহীদরা আমাদেরকে যে পথ দেখিয়েছিলেন, সে পথেই নেতৃবৃন্দ আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আপনারা জানেন, গত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল, আল্লামা মামুনুল হককে তারা ভয় পায় বলেই পার্লামেন্টে ঢুকতে দেয় না। আল্লামা মামুনুল হক পার্লামেন্ট থেকে রাজপথে আরো শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমিও মাদ্রাসায় পড়াশোনা করছি। নারায়ে তাকবীরের একটা স্লোগান দিয়ে ইনশাআল্লাহ বক্তব্য শেষ করব। বাংলাদেশে
আমরা যতদিন জীবিত থাকবে, বাংলাদেশে তো যতদিন থাকবে, নারায়ে তাকবীরের স্লোগান চলবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, তাকবীর, নারায়ে তাকবীর। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। সংগ্রামে ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব সংক্ষিপ্ত, কথা বেশি বলবো না, অল্প কয়েকটা কথা। আজকে সংসদ চলছে 2 মাস ধরে। প্রতি ঘন্টায় সংসদে জনগণের টাকা ব্যয় হচ্ছে 1,63,00,000 টাকা। জনগণের টাকায় সংসদে বসে আজাইর আলাপ করা হচ্ছে, কিন্তু জনগণের যেই গণভোটের রায় সেটাকে মানা হচ্ছে না। প্রিয় ভাইয়েরা, আজকে অনেকেই মনে করেন আপনারা মহাজন হয়েছেন। এই দেশে বহুত মহাজন আপনাদের আগেও ছিল, কেউ টিকতে পারে নাই। সুতরাং আপনারা যদি মনে করেন নতুন মহাজন হয়ে এই দেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করবেন, তাহলে আপনাদের সাবেক মহাজন যে দিল্লিতে বসে আছে তার সাথে আগেই কথাবার্তা বলে কোথায় গিয়ে থাকবেন সেটা পরিষ্কার করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি সর্বপ্রথম এই বাংলাদেশে গণভোট কায়েম করেছিলেন। আজকে আপনারা সেই গণভোটের বিরুদ্ধাচরণ করছেন। আপনারা শুধুমাত্র গণভোটের বিরুদ্ধাচরণ করছেন না, মূলত বিএনপির জন্ম যেই গণভোটের মধ্য দিয়ে, আপনারা তো নিজেদের জন্মকেই অস্বীকার করছেন। প্রিয় ভাইয়েরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যেই সংবিধানকে ছুঁড়ে ফেলবার জন্য বারংবার তার বক্তব্যে, তার কথায়, তার দাবিতে তুলে ধরেছেন, আজকে আমরা দেখতে পাই সেই সংবিধানকে চাটতে চাটতে তার দল বিএনপি ক্ষয় করে ফেলছে। সুতরাং যেই বিএনপি তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি এই দলের প্রতিষ্ঠাতা, তাকে স্বীকার করে না, যেই বিএনপি বেগম খালেদা জিয়ার কথা রাখে না, সেই বিএনপি তো তলাবিহীন ঝুড়ি। সেই বিএনপির কোন মেরুদণ্ড নাই। যদি সেই বিএনপি বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়, তাহলে আপনাদেরকেও আমরা বলে দেই, আমরা নতুন করে এমন রাজনীতি শুরু করব যেই রাজনীতি হবে আপনাদের দলের প্রধান জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনীতি। প্রিয় ভাইয়েরা, আমরা পর্দার আড়ালের কোনো শাসন দেখতে চাই না। আমরা জনগণ যাদেরকে ক্ষমতায় বসিয়েছি, প্রধানমন্ত্রী বানিয়েছি, আমরা তাদের সাথে সরাসরি কথা বলতে চাই। আমরা জানতে চাই এই প্রধানমন্ত্রী, তিনি কি প্রক্সি প্রধানমন্ত্রী হবেন নাকি জনগণের প্রধানমন্ত্রী হবেন? তিনি কি জনগণের কথা বলবেন নাকি তাকে সেট করে দেয়া হয় যেই কথাগুলো সেই কথাগুলোই তিনি বারংবার বলবেন? প্রিয় ভাইয়েরা, যদি এই রাষ্ট্রে গণভোটের রায় মানা না হয়, এই রাষ্ট্রে সংস্কারগুলো বাস্তবায়ন করা না হয়, এই রাষ্ট্রে জুলাইকে অস্বীকার করা হয়, তাহলে এই রাষ্ট্রে যারা ক্ষমতাসীন রয়েছেন তাদেরকে আরেকটি 36শে জুলাইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, শহীদ উসমান হাদি এই কথাগুলো অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতেন। আমাদের তো মনে হয় ইলেকশনের পরে আপনারা যে এই ধরনের আচরণ করবেন, এইটা ইতিপূর্বেই আপনারা ঠিক করে রেখেছিলেন। নয়তো প্রধানমন্ত্রী বলে গণভোটের পক্ষে হ্যাঁ দাও, আর তৃণমূল বিএনপি গিয়ে বলে না দাও। তার মানে এইটা পূর্ব পরিকল্পিত ঘটনা ছাড়া আর কিছুই নয়, যার কারণে শহীদ উসমান হাদিকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং শহীদ উসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে
বাংলাদেশকে আমরা একটি ইনসাফের রাষ্ট্রে পরিণত করব ইনশাআল্লাহ। বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের বিশাল গণসমাবেশে উপস্থিত আজকের আয়োজনের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ ফয়সাল আহমদ শান্ত, শহীদ ওয়াসিম সহ বিপ্লবের 2000 শহীদ ভাই বোনদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। একই সাথে দোয়া করছি সকল গাজী ভাই বোনদের জন্য, যারা এখনো হাসপাতালের বেতে কাতরাচ্ছেন, যারা এখনো পঙ্গু অবস্থায় আছেন, যারা তাদের চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন সকল গাজী ভাই বোনদেরকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করে। একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যিনি সব সময় বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, যিনি সব সময় ইনসাফের পক্ষে কথা বলেছেন, আমাদের সহযোদ্ধা শহীদ শরীফ উসমান হাদিকে। শহীদ শরীফ উসমান হাদির যে লড়াই, সেই লড়াই হচ্ছে আমাদের লড়াই। শহীদ উসমান হাদি আমাদেরকে যে আজাদির রাস্তা দেখিয়েছে, সেই আজাদির লড়াই চালিয়ে যাওয়া হচ্ছে আমাদের কাজ। সংগ্রামী উপস্থিতি, আজকে যেই জুলাইয়ের উপর ভিত্তি করে যেই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আজকে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে। যাই হোক, তারপরও নির্বাচনের পর যেই সরকার এসেছে, সেই সরকার আজকে জুলাইকেও স্বীকার করে। আজকে আমরা সেই দলের ইতিহাস যদি দেখতে পাই, তারা সব সময় এই জাতির সাথে প্রতারণাই করেছে। 75-এর যে বিপ্লবী ছিল, সেই বিপ্লবের ফসল তারা ঘরে তুলে গেছে, বিপ্লবীদের সাথে তারা প্রতারণা করেছে। 90-এর গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবীদের সাথে তারা প্রতারণা করেছে। 24-এর জুলাই বিপ্লবের যারা বিপ্লবী আছে, সেই বিপ্লবীদের সাথে, বিপ্লবের আকাঙ্ক্ষার সাথে আমরা তাদের প্রতারণায় দেখতে পেয়েছি। আমরা হুঁশিয়ার করছি, আমরা সাবধান করছি, আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, যেই জমিনে শহীদদের রক্ত ঝরেছে, সেই জমিনে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। আর যারা শহীদদের সাথে গাদ্দারি করবে, শহীদদের সাথে যারা প্রতারণা করবে, তারা ধুলোর সাথে মিশে যাবে। আমরা দেখতে পাচ্ছি ওই দল আজকে পাগল হয়ে গেছে। আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তারা আবার সন্ত্রাস কায়েম করতে চায়, তারা আবার গণরম গ্যাসরুম কালচার ফিরে নিয়ে আসতে চায়, তারা আবার অস্ত্রের ঝঞ্ঝানির মাধ্যমে শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়। তাদের প্রকাশ্যে রাজনীতির নামে তারা রামদা নিয়ে, চাপাতি দিয়ে আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে কুপিয়ে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়। তারা সবসময় মবের কথা বলে। আমরা দেখতে পেয়েছি গতকাল এই ঢাকায় শাহবাগে একজন শিক্ষার্থীর যখন ফেক ফটোকার্ডের উপর ভিত্তি করে ছাত্র দলের সন্ত্রাসীরা যখন তাকে জবাই করার, তাকে হত্যা করার হুমকি দিচ্ছিল, তার নিরাপত্তার জন্য সে থানায় সাধারণ ডায়েরি করতে এসেছিল। কিন্তু এর প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের সন্ত্রাসীরা সেই থানায় গিয়ে 28 অক্টোবর লীগের সন্ত্রাসীরা লগি বইটা দিয়ে যেভাবে নেককারজনক নৃশংস কায়দায় এদেশের মুক্তিকামী মানুষদেরকে পিটিয়ে নৃত্য করেছিল, ঠিক একই কায়দায় আমরা গতকালকে শাহবাগে শিক্ষার্থীদের ওপর, ছাত্র সমাজের ওপর তাদের নৃশংস হামলা আমরা দেখেছি। এবং এই হামলার পরে যে শিক্ষার্থী তার জীবনের নিরাপত্তার জন্য গিয়েছিল, তাকে 12 ঘন্টা সম্পূর্ণ বেআইনিভাবে পুলিশ হেফাজতে তাকে রেখে হয়রানি করা হয়েছে। আমরা কি আবার একটা পুলিশি রাষ্ট্রের জন্য আমাদের শহীদ এত জীবন দিয়েছে? সুতরাং আমরা সাবধান করছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি যদি মনে করেন যে ক্ষমতায় এসে আপনি যা ইচ্ছে তাই করবেন,
জুলাই সনদকে আপনি অধ্যাদেশকে বাতিল করে দিবেন, গণভোটকে অস্বীকার করবেন, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করবেন, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করবেন এবং এর মাধ্যমে আপনি হাসিনা হয়ে উঠতেও পারবেন। আমরা সাবধান করছি, এই স্বাধীন বাংলাদেশে আপনাদের এই ফেসিবাদ আমরা কায়েম হতে দেব না। আমরা এখন অনুরোধ করব যে এই কমিটমেন্ট আপনি দিয়েছেন, যে গণভোটে হায়ের পক্ষে আপনি ক্যাম্পেইন করেছেন, সেই কথা আপনি রাখেন। এই জাতিকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করেন এবং যে সন্ত্রাসীরা আছে, ছাত্র দলের, যুব দলের, বিএনপির যারা সন্ত্রাস নৈরাজ্য কায়েম করছে, এই সন্ত্রাসীদেরকে সামলান এবং তাদেরকে বিচার আওতায় নিয়ে আসেন। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। লম্বা দীর্ঘ কথা বলার জন্য দাঁড়াইনি, দাঁড়িয়েছে এক সত্য বলার জন্যে। যেই সত্য বলার জন্য এই দেশের মানুষ আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য জাতীয় সংসদে পাঠিয়েছে। আমরা বলেছিলাম আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব, আমরা বলেছিলাম আমরা ন্যায় প্রতিষ্ঠা করব। আর আমাদের এই আওয়াজগুলো, এই কথাগুলো এই দেশের মানুষ, আমার এলাকার মানুষ তারা বিশ্বাস করেছিল এবং বিশ্বাস করে সেই শিবচরের মানুষ আমাকে ভোট দিয়ে আমাদেরকে জাতীয় সংসদে পাঠিয়েছে। মওলানা আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম আমার উপর আস্থা রেখেছেন। আমার উপর আস্থা রেখে তিনি আমাকে এই দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন। ভাই, আমরা ক্ষমতার জন্য আমরা জাতীয় সংসদে যাই নাই। এরকম ক্ষমতা তো আমাদের পূর্বপুরুষের ছিল। আমরা এরকম ক্ষমতার মসনদে বসার জন্যে, আমরা ক্ষমতার মসনদে বসার জন্য জাতীয় সংসদে যাইনি। আমরা এদেশের মানুষের কণ্ঠ হয়ে কথা বলার জন্য জাতীয় সংসদে গিয়েছি। এজন্য যতদিন আমাদের কথাগুলো যতদিন রায় না হবে, আমাদের দাবিগুলো যতদিন পূরণ করা না হবে, আমাদের আন্দোলন চলতে থাকবে। প্রিয় ভাইরা আমার, এদেশের মানুষ 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। 70% মানুষ জুলাইয়ের পক্ষে রায় দিয়েছে। এজন্য এদেশের জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে অন্য কিছু করার কোনো সুযোগ কারো হবে না। প্রিয় ভাইরা আমার, আমরা সরকার পতনের আন্দোলনে নামি নাই। এটা কোনো সরকার পতনের আন্দোলন আর সমাবেশ নয়। সংসদে বুঝাবার চেষ্টা করেছি, হয়তো বুঝতে পারছেন না বলে আজ জনগণ ময়দানে নেমেছে বুঝাবার জন্যে। এজন্য আমরা চাই সরকার এটা বুঝবে, জুলাইকে ধারণ করবে, গণভোটের রায়ের পক্ষে সরকারও থাকবে, এটা আমাদের চাওয়া। এজন্য আগামীর বাংলাদেশে আমরা জুলাইকে মাইনাস করে আমরা কিচ্ছু করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, এই ময়দান থেকে এটাই বলতে চাই, আমরা জাতীয় সংসদে আমরা জনগণের কণ্ঠ হয়ে কথা বলবো। আর যখনই রাজপথে ডাক আসবে, আপনাদের রাজপথ থেকে কথা বলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আজকে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক, আরও উপস্থিত আছেন বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান সহ 11 দলের জাতীয় নেতৃবৃন্দ। প্রিয় উপস্থিতি, আপনারা সকলের বক্তব্য শুনেছেন। আমি সর্বপ্রথম বাংলাদেশ খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমরা দেখে এসেছি ঐক্যমত কমিশন থেকে সংস্কারের পক্ষে, জুলাইয়ের পক্ষে আল্লামা মামুনুল হক এবং বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় আন্তরিক ছিল এবং জুলাই সনদের পক্ষে
সর্বদা কণ্ঠস্বর সবার আগে রেখেছেন আল্লামা মামুনুল হক। ষড়যন্ত্র করে তাকে সংসদে যাওয়া থেকে বিরত রাখা গিয়েছে, কিন্তু রাজপথে থামানো সম্ভব নয়। আমরা সংসদে আছি জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট বাস্তবায়নের পক্ষে কথা বলার জন্য, আর রাজপথে আছেন আল্লামা মামুনুল হক সহ নাসিরউদ্দিন পাটোয়ারিরা। ইনশাআল্লাহ আমরা একত্রে আছি। যদি সময় মতো দাবি আদায় না হয়, সংসদ এবং রাজপথ একাকার হয়ে যাবে। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। গণভোটে 70% মানুষ হ্যাঁ এর পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। আমরা এখনো একটু কথা অল্প করে বলছি, কারণ দেশে অনেক সংকট, দেশের মানুষ ভালো নেই, দেশে জ্বালানি সংকট, দেশের মানুষ চিকিৎসা পাচ্ছে না, হামের চিকিৎসা পাচ্ছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেলের দাম বৃদ্ধি হয়েছে। বিরোধী দল থেকে দায়িত্বশীল বক্তব্য দেওয়া হয়েছে, সরকারকে সহযোগিতা করতে চেয়েছি। এই ধরনের অস্থিতিশীলতার সুযোগ নিয়ে রাজনীতি করতে চাইনি, কিন্তু সরকার বারবার কথার বরখেলাপ করছে। সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণ করছে, গুন্ডা বাহিনী লেলিয়ে দিচ্ছে, সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে, বিচার বিভাগকে কুক্ষিগত করার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ধর্মপ্রাণ দেশপ্রেমিক মানুষ এই নতুন করে জেগে ওঠা স্বৈরতন্ত্র, পুরনো বন্দোবস্ত, পুরনো সংস্কৃতিকে যারা টিকিয়ে রাখতে চায় তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। বাংলাদেশ খেলাফত মজলিস সহ 11 দল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সর্বদা ঐক্যবদ্ধ আছে। আপনাদের প্রতি আহ্বান থাকবে, গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে রাজপথের এই সংগ্রাম চালিয়ে যাব, যতক্ষণ না সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করতে ইচ্ছুক হয়। আর সরকার যদি গায়ের জোরে, 2/3 জোরে গণভোটের গণরায়কে উপেক্ষা করে, তবে তার পরিণতিও পুরনো ফ্যাসিবাদীদের কায়দায় হতে হবে। ফলে এই হুঁশিয়ারি আমরা দিতে চাই, কিন্তু আমরা চাই দেশে স্থিতিশীলভাবে এই দেশের সমস্যার সমাধান হোক। সরকার যত দ্রুত গণরায় মেনে নেবে, তত দ্রুত সরকারের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় আল্লামা মামুনুল হক, মঞ্চে উপবিষ্ট আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, কর্নেল অলি সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সমবেত জনতা এবং মিডিয়ার ভাইয়ের, আসসালামু আলাইকুম। শিলংয়ের বিলাসবহুল রিসর্টে দীর্ঘদিন বসবাস করে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি সংসদে এবং সংসদের বাইরে থেকে বারবার অনুরোধ করছেন, ঘোষণা দিচ্ছেন বাংলাদেশে নাকি মব সংস্কৃতি চলবে না। দুঃখের বিষয়, তার নিজের দলের নেতাকর্মীরাই তার কথা শুনেন না। গতকালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগে থানার মধ্যে ডাকসু নেতৃবৃন্দ, শিবির নেতৃবৃন্দ, এমনকি সাংবাদিকদের উপরে রাষ্ট্রীয় হামলা এবং রাষ্ট্রীয় মব করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কেউ শুনে না। ছাত্রের জায়গায় ছাত্র আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। যুবর জায়গায় যুব ঠিকই আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। এই গুপ্ত 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 শব্দ বলে বাংলাদেশের জাতিকে দ্বিধা বিভক্ত করলো কে? আমি জানতে চাই, কে সেই ব্যক্তি যিনি গুপ্ত গুপ্ত বলে আমাদের মধ্যেই দ্বিধা ছড়িয়ে দিল? পূর্ববর্তী জালেম ওই রাজাকার ন্যারেটিভ সৃষ্টি করে এখন কিন্তু ভারতে পালিয়ে গেছে। এই গুপ্ত ন্যারেটিভ সৃষ্টি করে রক্ষা পাওয়া যাবে না।
কথাবার্তা পরিষ্কার, গণভোটের জনরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সংসদে নেতৃবৃন্দ কথা বলছেন আমাদের পক্ষে, 11 দলের, আমরা আছি রাজপথে, ঠিক তো নাকি? যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। প্রস্তুত আছেন? নতুন যুদ্ধ হবে, নতুন বিজয় হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখা হবে রাজপথে, স্লোগানে, মিছিলে, সংগ্রামে নতুন বিজয়। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় হুইপ, সম্মানিত 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্য সাংবাদিক ভাইদের কথা বলতে ভুলে গেছি। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা কষ্ট করছেন। আজকে যে এভাবে কষ্ট করে প্রখর রোদে আপনারা মিটিংয়ে আসবেন, আমি বিশ্বাসও করতে পারি নাই। আল্লাহর পক্ষ থেকে কিছু ছায়া দেওয়া হয়েছে, মেঘ দেওয়া হয়েছে, যার কারণে একটু স্বস্তিতে আছেন। আমরা কেন সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে বিভিন্ন জায়গায় ডেকে সমগ্র জাতিকে জানাতে চাই, এই সরকার যেটা কথা দিয়েছিল সেই কথা তারা মানে নাই। ইতিমধ্যে তারা প্রমাণ করেছে, প্রত্যেকটা জেলায় জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করেছে তাদের দলীয় লোকজনকে, যেটা একটা বাকশালের নমুনা। আমরা কি চেয়েছি? আমরা তো কোনো গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, কোনো টাকা পয়সা চাই নাই, ব্যাংকের মালিক হতে চাই নাই। আমরা চেয়েছি যারা বিচারপতি হবেন তারা একটা স্ক্রুটিনির মাধ্যমে, একটা কমিটির মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে তাদেরকে বিচারপতি করা হবে। তারা কোনো দলীয় সেবাদাস হবে না। আমি আমার নিজের কথাই বলি, আমার এলাকায় আমাকে গালি দিয়েছিল, তার জন্য আমরা একটা আইটি অ্যাক্টের অধীনে মামলা করেছি ঢাকা কোর্টে। এটা শুনানি করেছে, 4 দিন রেখেছে। 4 দিন রাখার পরে বলল যে মামলাটা নিতে পারলাম না, অর্থাৎ মন্ত্রী মানা করে দিয়েছে বা কেউ মানা করে দিয়েছে। এটাই হলো দেশের এখন অবস্থা। তাদের হুকুমে দেশ চলবে। আমরা চাই না তাদের হুকুমে দেশ চলবে। আমরা চাই একটা সিস্টেমের মাধ্যমে। আজকে পাবলিক সার্ভিস কমিশন বলেন, নির্বাচন কমিশনে বসে আছে আরেক চোর, তার মাধ্যমে এই সমস্ত রিগিং হয়েছে। নির্বাচন কমিশন বলেন, দুদক বলেন, দুদকে অত্যন্ত একটা ভালো লোক ছিল ডক্টর মুবিন, তাকে এবং তার সঙ্গীদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো সৎ লোককে তারা কোনো পদে রাখবে না। তারা চায় তাদের যারা গুণগান করে, তাদের কথা অনুযায়ী চলে, দুর্নীতি করতে পারবে, চাঁদাবাজি করতে পারবে, তাদেরকে মনোনয়ন দেবে, তাদেরকে পদায়ন করবে। আমরা চাই একটা নিয়ম নীতির মাধ্যমে দেশ চলুক। এটা জামাতের কথায় চলবে না, বাংলাদেশ খেলাফত মজলিসের কথায় চলবে না, এলডিপির কথায় চলবে না, বিএনপির কথায় চলবে না। জনগণ যেটা ঠিক করে দেবে সেই আইনের মাধ্যমে চলবে। তারা যতদিন পর্যন্ত সংস্কার বাস্তবায়ন শেষ না করে ততদিন পর্যন্ত আমাদের রাস্তায় যে সংগ্রাম আমরা শুরু করেছি এটা অব্যাহত থাকবে। এটা শুধু অব্যাহত থাকবে না, এটা তীব্র থেকে তীব্রতর ধারণ করবে।
আমাদের 11 দলীয় জোটের ছেলেদেরকে চট্টগ্রামে কিভাবে নির্যাতিত করেছে আপনারা দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে করেছেন দেখেছেন। বিদেশে সেবা দাসে হয়ে দেশকে একটা অশান্তির দিকে নেওয়ার চেষ্টা করছে। আমরা কিন্তু সেটা এলাও করব না। আমাদের যে বিরোধী দলীয় নেতা আছে তিনি কিন্তু সব দিক থেকে সরকারকে সাহায্য করার জন্য চেষ্টা করছে, সরকার সে সাহায্য গ্রহণ করছে না। আমরা বলবো আপনি আর বেশি তাদের খাতির করে লাভ নাই, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। আমাদের যে প্রাপ্য জনগণের কাছে যেটা আমরা ওয়াদা করেছি সেটা আমাদেরকে আদায় করতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ, সবাই হাত উঠায় না মনে হয়, সবাই উঠেছে। দেখেন তো দেখি একটু চারিদিকে, এই এখন সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ আপনাদের সুস্থ শরীর দান করুক, সঠিক পথে চলার তৌফিক দান করুন। বাংলাদেশে যেন জনগণের ক্ষমতা আবার চলে সেটাই আমাদের দেখতে হবে। বিদেশিদের তাবেদারি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি আমিরে মজলিস, মজলুম জননেতা, আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকিত কণ্ঠ, প্রিয় সহযোদ্ধা জনাব আল্লামা মামুনুল হক, মঞ্চে বসা জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক, সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, রণাঙ্গনের ৭১-এর রণাঙ্গনের অন্যতম সেনাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম সহ জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুগণ, আজকে যে মঞ্চে আমরা এখানে দাঁড়িয়েছি এই মঞ্চের সাথে দুইটা জিনিস কখনো যাবে না। একটা আধিপত্যবাদ আর একটা ফেসিবাদ। এই দুইটাকে এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না। এই মঞ্চে যারা বসে আছেন তারা জাতির স্বার্থে দেশপ্রেম বুকে ধারণ করার কারণে জ্বলে জ্বলে তিলে তিলে তারা প্রমাণ করেছেন জীবন দেব, অন্যায়ের কাছে মাথা নত করব না। আফসোস, 2006 সালের 28 অক্টোবর যে খুনের রাজনীতি দিয়ে হাত রাঙিয়ে মানুষের রক্ত দিয়ে হাসিনার রাজনীতির নূতন উত্থান হয়েছিল, তাদের হাতে একসময় যারা সকলেই মজলুম ছিলাম, রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তাদেরই একটা অংশ আজকে সরকারে যাওয়ার পরে অতীতের সব কিছু ভুলে গিয়েছে। কেন আজকে এই দাবি বাস্তবায়নের জন্য আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে হলো? তারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, এই কারণেই আসতে হলো। তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন জুলাই সনদ বাস্তবায়নের কার্যকরী আইনি পদ্ধতি হিসাবে গণভোটের কোনো বিকল্প নেই। এই জন্য সেই গণভোটের প্রস্তাব তাদেরই একজন করেছিলেন। তাদের নেতা নির্বাচনী প্রচার অভিযানে
শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত রংপুরে গিয়ে বলেছিলেন, প্রিয় দেশবাসী, ভোট দিবেন দুটা, একটা দিবেন আমাদের মার্কায়, আরেকটা দিবেন গণভোটে। আপনারা সকলে গণভোটে হা বলবেন। এখন তারা বলছেন গণভোট অবৈধ। পার্লামেন্টে আমরা জিজ্ঞাসা করলাম, এটা কি নির্বাচনের পরে অবৈধ হলো না আগেই অবৈধ ছিল? তারা কোনো সময় বলেন আমরা 4টার মধ্যে 3.5টা মানি, কোনো সময় বলেন যে পুরাটাই অবৈধ। আমরা বলেছি পার্লামেন্টে, আপনারা দেখেছেন একই আদেশে 2টা ভোট, গোস্ত হালাল কিন্তু শুরুয়া জুল হারাম। এ সুবিধাবাদী মানসিকতা। আমাদের সম্মানিত সহকর্মী এবি পার্টির চেয়ারম্যান বলেছেন 71 সালে জনগণের রায়কে অমান্য করার কারণেই একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। যারা রায় অস্বীকার করেছিলেন তাদের পরিণতি ভালো হয়নি। এবারও যারা রায় অস্বীকার করছেন তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের অবিসংবাদিত অংশ মনে করেন। আমরা বলি সেই মুক্তিযুদ্ধকেই সম্মান করে আবার রায়টা মেনে নেন। এই রায় মেনে নিলে আমরা এই স্টেজে দাঁড়িয়ে এই দাবিতে আর বক্তব্য দেব না। কিন্তু এই রায় যদি না মানেন, মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনে আমরা কোনো ধরনের বিশ্রাম নেব না। আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে। নাহিদ ইসলাম বলেছেন একসময় রাজপথ আর সংসদ প্রয়োজনে একাকার হয়ে যাবে। রাজপথ আর সংসদ একাকার যেদিন হয়ে যাবে সেদিন বালুর পাত দিয়ে নদীর জোয়ার, সমুদ্রের জোয়ার থামাতে পারবেন না। ফ্যাসিবাদীরা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে, বয়ান তৈরি করে জাতিকে বিভক্ত করেছিল। আর আপনারা নির্বাচনের আগে বলেছিলেন আমরা নির্বাচিত হলে, সরকার গঠন করলে সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করে দেশ চালাবো। এখন আপনারা কি করছেন? এক দলকে পাঠিয়ে দিচ্ছেন পাকিস্তানে, আরেক দলকে পাঠিয়ে দিচ্ছেন পেশোয়ারে, আরেক দলকে পাঠিয়ে দিচ্ছেন আরো কোনো দেশে, আর নিজেরাই দেশের জমিদারি দখল নিতে চাচ্ছেন। মনে রাখবেন, জুলাইয়ের 2টা স্লোগান ছিল বড় শক্তিশালী। একটা ছিল উই ওয়ান্ট জাস্টিস, আরেকটা ছিল দেশটা কারো বাপের নয়, এদেশ বাংলাদেশের জনগণের। আধিপত্যবাদের দূষরদেরকে তাড়া দেখিয়ে শত শত আলিম উলামা বুকের তাজা রক্ত এবং জীবন দিয়ে এই দেশবাসীকে জীবন এনে দিয়েছেন। আমরা সেই আলিম উলামার সাথে বিশ্বাসঘাতকতা করব না। আমাদের যে যুব সমাজ, যে শ্রমিক সমাজ, যে কৃষক সমাজ, আপামর জনগণ, এমনকি 4 বছরের শিশু জীবন দিয়ে আমাদেরকে ঋণী করে গিয়েছে, আমরা তাদেরকে কথা দিচ্ছি আমরা তোমাদের সাথে বেঈমানি করব না। তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা অবিচল সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা গভীরভাবে আস্থাশীল, ইনশাআল্লাহ আমাদের নয় জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। যেই 70% জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে গণভোটে হা বলে, সেই জনগণের বিজয় হবে। নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে গেলে তাদেরকে অনুরোধ করব, নিকট অতীতের যাদেরকে এখন বুকে টেনে নিয়ে আপনারা এই নির্বাচনের বৈতরণী পার হয়েছেন, যাদের হাতে পায়ে ধরে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন, তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, তারা সংসদে দাঁড়াইলেই বলেন একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার। সরকার যদি সুষ্ঠু নির্বাচনেই গঠিত হয় তাহলে বারবার দাঁড়াইয়া বলতে হয় কেন? ম্যাকিয়াভেলির একটা কথা আছে, তুমি যদি কোনো মিথ্যাকে এস্টাবলিশ করতে পারো তাহলে একবার বললে হবে না, 100বার বলতে থাকো। হ্যাঁ, ইতিমধ্যেই রাজসাক্ষী 2 জন পাওয়া গেছে। একজন সাবেক সরকার, এই ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা, তিনি বলেছেন
আমরা ওদেরকে মেইন স্ট্রিম হতে দেইনি। ওরা পাওয়ার কথা ছিল 168, আমরা এদেরকে নামিয়ে এনেছি 68-তে। তাইলে তিনি স্বীকার করে নিয়েছেন যে একটা নিরপেক্ষ সরকারের অংশ হয়ে তিনি দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি বলেন নাই যে আমি নামিয়ে এনেছি, বলেছেন আমরা নামিয়ে এনেছি বহু বচন। তাইলে বাকি বচনগুলা কারা? এদের চেহারাও জাতির সামনে আপনি একটু বলে দেন, একা এ দায় নিবেন কেন? আরেকজন সংসদের ভিতরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী, তিনি বলেছেন যুবকরা ছাত্ররা আন্দোলন করে ফেসিবাদের পতন ঘটিয়েছে, আমরাও ছিলাম। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্যাপ্টেইনের হাতে লন্ডনে গিয়ে পতাকা দিয়ে এসেছেন, ক্যাপ্টেইনের হাতে নাকি ট্রফি দিয়ে এসেছেন। ট্রফি যদি আগেই ক্যাপ্টেইনের হাতে চলে যায় তাহলে এটা ছিল নির্বাচন নামের তামসা। তারা স্বীকার করে নিচ্ছেন মৌলানা মামুনুল হক সংসদে গেলে কি হতো? যা হতো এর ভয়েই তাকে আটকে দেওয়া হয়েছে। কয়দিন, কতদিন আটকাবেন? ইনশাআল্লাহ দেশপ্রেমিকরাই বাংলাদেশ আগামীতে পরিচালনা করবে ইনশাআল্লাহ। তৈরি হন, লড়াই চলবে, থামবো না, চালিয়ে যাব। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত জীবন যাবে, কিন্তু মাথা নত করব না ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ থেকে আমরা আরেকবার প্রতিজ্ঞা নিলাম, ইনশাআল্লাহ জুলাইকে সম্মান করব, বুকে ধারণ করব, জুলাইয়ের সাথে বেঈমানি করব না। আর জুলাইয়ের সাথে যারা বেঈমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। বিশেষ করে যুবকদেরকে অনুরোধ করব, তৈরি হন। বলবেন আর কতবার জীবন দেব? দেশের জন্য যতবার প্রয়োজন আমিও তোমাদের কাতারে দাঁড়িয়ে বলছি, আমিও যুবক, জীবন দিতেই থাকবো। বিড়ালের মতো বাঁচতে চাই না, শত বৎসর, হাজার বছর, সিংহের মতো বাঁচতে চাই 1 সেকেন্ড। এর মাঝে আর কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, সব কিছুকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাইকে আবারও আরেকটি অনিবার্য লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون صدق الله العظيم। আজ 24 এপ্রিল 2026 ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঐতিহাসিক গণসমাবেশে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাতে ইসলামী ও 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত জুলাই বিপ্লবের অগ্রসেনানী জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক, জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, উপস্থিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ নেতৃত্বের অধিকারী, রণাঙ্গনের মহানায়ক জনাব ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, উপস্থিত 11 দলীয় অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ,
বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির, যুগ্ম মহাসচিব বৃন্দ, মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মী ও আমার প্রাণপ্রিয় দেশবাসী, আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশে চতুর্থবারের মতো সংগঠিত গণভোট অনুষ্ঠানের 3 মাসের মাথায় ঢাকার প্রাণ কেন্দ্রে আমাদেরকে গণভোটের রায় বাস্তবায়নের দাবি নিয়ে সমাবেশ করতে হচ্ছে। আমি মনে করি এটি বর্তমান ক্ষমতাসীন সরকারের জন্য লজ্জা এবং পরিতাপের বিষয়, তাদের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আজকে আমি স্মরণ করছি বাংলাদেশের সেই সকল অকুতোভয় বীর সেনানীদেরকে যারা এই স্বাধীন সার্বভৌম জাতিসত্তার ভিত্তিতে একটি বাংলাদেশ গঠন করার জন্য যুগে যুগে রক্ত দিয়েছে। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে 1831 সালের বালাকোট, 1857 সালের সিপাহী বিদ্রোহ, শামেলির রণাঙ্গন থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে ভারতীয় আধিপত্যবাদ থেকে এই পূর্ববঙ্গ নামক বাংলাদেশের একটি স্বাধীন মুসলিম জাতিসত্তা গঠনের জন্য সংগ্রাম করেছিল। বিংশ শতকের গোড়ার দিকে 1905 সাল থেকে বঙ্গভঙ্গ থেকে কলকাতা এবং দিল্লির আধিপত্যকে যারা মানতে অস্বীকৃতি জানিয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, 1921 সালে এই বাংলাদেশের মানুষের শিক্ষা দীক্ষা সহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে যারা অবদান রেখেছে, এরপরে 1947-এ একটি নতুন রাষ্ট্র পাওয়ার পর 24 বছর পর্যন্ত যারা জুলুম এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে, সর্বশেষ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি বৈষম্যহীন স্বাধীন রাষ্ট্রের গোড়াপত্তন করার জন্য তারা একটি পরিবেশ তৈরি করে দিয়েছে। এরপরে 1971 সাল থেকে 1990 সাল, 90-এর গণ অভ্যুত্থান সহ ধারাবাহিকভাবে বাংলাদেশের ন্যায়, ইনসাফ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনেক রক্ত এবং ত্যাগ স্বীকার হয়েছে। বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার আমলে 2009 সালের পিলখানা ট্র্যাজেডি, 2013 সালের শাপলা চত্বরের নবী প্রেমিকদের অকাতরে রক্তদান, 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহির বিরুদ্ধে একটি কল্পিত রায়ের মাধ্যমে কোরআন প্রেমিক তাওহীদি জনতার উপর যে আক্রমণ করা হয়েছে, পাখির মতো গুলি করে প্রায় শতাধিক কোরআন প্রেমী তাওহীদি জনতাকে হত্যা করা হয়েছে। সেই সকল বীর শহীদান 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। 2024 সালের জুলাই বিপ্লবে 1,500 বাংলার তামাল সন্তানদেরকে গুলি করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রক্তের সাগর পাড়ি দিয়ে 36শে জুলাই, 5ই আগস্ট 24 সালে বাংলাদেশ নতুনভাবে মুক্তি এবং স্বাধীনতা লাভ করেছে। জুলাই বিপ্লবীরা ঘোষণা করেছিল আগামীর বাংলাদেশ গঠিত হবে 1947 সাল, 71 সাল এবং 2024-এর ঐতিহাসিক বিজয়ের উপর ভিত্তি করে। তাই আজ যারা মনে করেন কেন আজকে বাংলাদেশের আলেম সমাজ, কেন আজকে বাংলাদেশের ইসলামপন্থীরা, কেন আজকে বাংলাদেশ খেলাফত মজলিস জুলাই বিপ্লবের পক্ষে এভাবে মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নামতে চায়,
যাদের মনে দ্বিধা সংশয় রয়েছে, আমি তাদেরকে বলতে চাই, আমরা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা জন্যই বাস্তবায়ন করতে চাই। কারণ জুলাই বিপ্লব 1905 সালের বঙ্গভঙ্গকে ধারণ করে, জুলাই বিপ্লব 1921 সালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপটকে ধারণ করে, জুলাই বিপ্লব 1947 সালে বাংলাদেশের স্বাধীন জাতিসত্তা গঠনের অভিপ্রায়কে ধারণ করে, জুলাই বিপ্লব 71-এর মুক্তিযুদ্ধকে ধারণ করে, জুলাই বিপ্লব 2013 সালের শাপলার চেতনাকে ধারণ করে, জুলাই বিপ্লব 2024 সালের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে ধারণ করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই যারা ইসলামকে ভালোবাসেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা বাংলাদেশের শতবর্ষের ঐতিহ্যের স্বাধীনতার সংগ্রামকে যারা ধারণ করেন, জুলাই বিপ্লবের বিপক্ষে তারা থাকতে পারে না। তাই আজ আমি ক্ষমতাসীন বিএনপিকে বলতে চাই, আপনারা ঐতিহ্যের 50 বছরের রাজনীতিকে বিশ্বাসঘাতকতা করবেন না। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার আদর্শের সঙ্গে গাদ্দারি করে বিএনপি টিকতে পারবে না। বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের স্বাধীন জাতিসত্তার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখান, আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত 12ই ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ নিরঙ্কুশভাবে সংবিধান সংস্কার করার যেই ম্যান্ডেট প্রদান করেছে, সেই ম্যান্ডেটের বিরুদ্ধে যদি বিএনপি অবস্থান গ্রহণ করে, আমরা স্পষ্ট ভাষায় বিএনপিকে লাল কার্ড দেখাবো। আমি বিএনপি নেতৃবৃন্দকে বলতে চাই, আমাদের একজন সহকর্মী আপনাদের নেতার বিরুদ্ধে একটা কঠোর শব্দ প্রয়োগ করেছিল, আপনারা মব করেছেন। তাই আমি ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগতভাবে কাউকে কোনো কটু শব্দ উচ্চারণ করতে চাই না। তবে একটা কথা বলতে চাই, যেই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আপনাদের জন্ম হয়েছে, আপনারা যেই 12ই ফেব্রুয়ারির গর্ভে জন্ম নিয়েছেন, সেই জন্ম নেওয়ার পরে এখন 12ই ফেব্রুয়ারিকে অস্বীকার করছেন, অর্থাৎ জন্ম নেওয়া সন্তান পিতামাতার বিবাহকে অস্বীকার করছেন। এর বেশি আর কিছু বললাম না। যদি আমাদেরকে বলতে বাধ্য করেন, আমরা এরপরে আর কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্মানের দিকে তাকিয়ে আমরা আমাদের মুখ বন্ধ রাখতে পারবো না। মনে রাখবেন, জুলাই বিপ্লবের ভিত্তিতে যেই গণভোট হয়েছে, সেই গণভোটে এদেশের ছাত্র জনতার 24-এর বিপ্লবের যে গণ আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক বন্দোবস্তের যেই সংস্কারের দাবি, সেই সংস্কারের দাবিগুলোই পয়েন্ট আকারে গণভোটে 4টি পয়েন্ট আকারে জাতির সামনে উপস্থাপন করা হয়েছিল। গণভোটের ইতিহাস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশে ইতিপূর্বে আরো 3টি গণভোট হয়েছে। আজ 2026 সালে 4র্থ গণভোট হয়েছে। ইতিপূর্বে 3টি গণভোটের রায়ের সঙ্গে কেউ গাদ্দারি করে নাই। শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসে যতগুলো রাষ্ট্রে গণভোট এবং রেফারেন্ডাম হয়েছে, আজ অবধি কোন গণভোট এবং রেফারেন্ডামের সঙ্গে কেউ গাদ্দারি করে নাই। বিএনপি যদি আজ এই গণভোটের সঙ্গে গাদ্দারি করে, শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসের গাদ্দার দল হিসেবে চিহ্নিত হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, তাই গণভোটের রায় কার্যকর করার জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে ম্যান্ডেট বাংলাদেশের জনগণ দিয়েছে, সেই সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়নের মাধ্যমে
সংবিধান সংস্কার করে জুলাই বিপ্লবকে সংবিধানে ধারণ করতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশের মানুষকে এখন বলে বেড়াচ্ছেন জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। এটি আপনার একটি প্রতারণামূলক কথা। আপনারা জুলাই সনদ নয়, বরং আপনাদের নোট অফ ডিসেন্ট আপনারা বাস্তবায়ন করতে চান। আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস, রাষ্ট্র ধর্ম ইসলাম, এগুলোকে সংবিধানের মূল নীতি হিসেবে স্থায়ীভাবে জায়গা দিতে চান না। আপনারা এমন ভাবে এগুলোকে সংবিধানে রাখতে চান যে কোনো মুহূর্তে আবার খায়রুল হকদের মতো কোন বিচারপতি কলমের খোঁচা দিয়ে এগুলোকে সংবিধান থেকে মুছে ফেলতে পারে। তাই আমরা সংশোধনীর মাধ্যমে নয়, সংস্কারের মাধ্যমে জাতীয় সংবিধানে স্থায়ীভাবে জুলাই সনদের স্পিরিট বাস্তবায়নের দাবি করতে চাই। আমরা পরিষ্কার ভাষায় বলি, আজ বাংলাদেশের ক্ষমতাসীন মহল বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার যেই মহা প্রদর্শনী করে চলেছে, কূটনৈতিক ব্যর্থতা আজকে তাদের দিবালোকের ন্যায় পরিষ্কার। বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে আজকে একটি দেশ থেকে আধিপত্যবাদী দেশ, যারা বাংলাদেশের মানুষের অধিকারকে 15 বছর পর্যন্ত তাদের পায়ের নিচে পিষ্ট করেছে, সেই আধিপত্যবাদী দেশ বাংলাদেশে একজন কূটনীতিক নিয়োগ করেছেন। বিশ্ব ইতিহাসের সকল কূটনৈতিক সভ্যতা এবং ভদ্রতার শালীনতাকে, রেওয়াজকে উপেক্ষা করে তাদের একজন দলীয় এজেন্ডা বাস্তবায়নকারীকে বাংলাদেশে সেই বিজেপির দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কূটনৈতিক হিসেবে বাংলাদেশে নিয়োগ দিয়েছে। অথচ বাংলাদেশ সরকার এটার কোনো প্রতিবাদ জানায় নাই। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা ভারত রাষ্ট্র এবং তার জনগণের সঙ্গে বাংলাদেশ সমতার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায়। বাংলাদেশকে বিজেপির কোন দলীয় ফোরামে পরিণত করতে দেব না। বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে হরমুজ প্রণালীতে বাংলাদেশের তেলের জাহাজগুলো বারবার আটকে যাচ্ছে। বন্ধুপ্রতিম দেশ ইরান বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, কিন্তু বাংলাদেশ চরমভাবে কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়ে এখনো পর্যন্ত হরমুজ প্রণালী থেকে একটি জাহাজ অবমুক্ত করতে পারেনি। যদি আপনারা না পারেন, ব্যর্থতার দায় স্বীকার করে আমাদেরকে দায়িত্ব প্রদান করেন। আমরা হরমুজ প্রণালী থেকে বাংলাদেশের তেলবাহী জাহাজ মুক্ত করে বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে। আপনারা কি করবেন, কি করছেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ দখল করেছেন। বাংলাদেশের গোটা ব্যাংক সেক্টরকে দুর্বৃত্তদের হাতে তুলে দিয়েছেন। এভাবে ব্যাংক সেক্টর থেকে আবার দুর্বৃত্তপনার মাধ্যমে বাংলাদেশটাকে আপনারা ধ্বংস করার পায়তারা করছেন। আপনারা দুর্নীতি দমন কমিশন থেকে বিচার বিভাগ পর্যন্ত রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণ করার পায়তারা করছেন। আমাদের আখেরি পয়গাম, বাংলাদেশ ইনশাআল্লাহ আর কোনোদিন সেই একদলীয় বাকশাল তন্ত্র অথবা বিএনপি তন্ত্রের যুগে ফিরে যাবে না। বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেইভাবে বহুদলীয় ব্যবস্থা বাস্তবায়ন করেছে, সেই ব্যবস্থার রাজনীতি যদি করতে পারে বিএনপি টিকে থাকবে, অন্যথায় বিএনপি তার অস্তিত্বের সংকটে পড়বে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের আখেরি পয়গাম, যেভাবে গত দুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাঙ্গনগুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাঙ্গনগুলোতে অস্ত্রের ঝনঝনানি শুরু করেছেন, স্থানীয় ছাত্র নেতৃবৃন্দের উপর যেভাবে ছাত্রলীগের হেলমেট লীগের মতো ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এই ধারা যদি অব্যাহত থাকে এর দায় সম্পূর্ণ সরকারকে গ্রহণ করতে হবে। মব সংস্কৃতি বন্ধ করুন, দ্রব্যমূল্য লাগামে টানলো, দ্রব্যমূল্যের লাগাম টানুন।
এভাবে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে বিরোধী দলের পক্ষ থেকে সহযোগিতার যে আহ্বান জানানো হয়েছে, সেই আহ্বানে সারাদিন ইনশাআল্লাহ আমরা সহযোগিতার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আমি আজকের এই বিশাল গণসমুদ্রকে লক্ষ্য করে আখেরি কথা জিজ্ঞাসা করতে চাই। আজ গণভোটের রায় বাস্তবায়নের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস যে ডাক দিয়েছে, এটি আমাদের সর্বশেষ কর্মসূচি নয়। আজ হলো আমাদের গণভোটের রায় বাস্তবায়নের জন্য কর্মসূচির যাত্রা শুরু। এই কর্মসূচি নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রান্তে ছড়িয়ে যাব। তাই আমি কর্মসূচি ঘোষণা করছি, আগামী 3 মাস মে, জুন, রক্তাক্ত জুলাই, বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় গণভোটের রায় বাস্তবায়ন এবং দেশের অন্যান্য চলমান সংকট নিরসনের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস জেলায় জেলায় নাগরিক সমাবেশ করবার ঘোষণা দিচ্ছে। প্রতিটি জেলায় নাগরিক সমাবেশ বাস্তবায়নের পর 2026 সালের 36শে জুলাই, 5ই আগস্ট ঐতিহাসিক এই ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কর্মসূচিগুলো আপনারা বাস্তবায়ন করবেন তো ইনশাআল্লাহ? আমরা আমাদের আবার আখেরি পয়গাম দিয়ে যেতে চাই, এই গণভোটের রায়ের সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করা হয়, জনগণের অধিকারকে যদি রাষ্ট্রীয় ক্ষমতার জাতাকলে পিষ্ট করার চেষ্টা করা হয়, আবার জুলাই হবে, আবার যুদ্ধ হবে, আবার লড়াই হবে, আবার সংগ্রাম হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।